আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 এবং 26 সকলকে আজকের ব্যবসায় সংগঠন প্রথম পত্রের অধ্যায় 5 কোম্পানি সংগঠন এর বেসিক প্লাস সৃজনশীল এবং এমসিকিউ ক্লাসে স্বাগত। আজকে আমরা প্রথম পত্রের সবচেয়ে জটিল অধ্যায় কোম্পানি সংগঠন এই অধ্যায়ের বেসিক এবং সিকিউ এমসিকিউ ভালোভাবে শেখার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই জন্য সবাই ক্লাসটি মনোযোগ সহকারে করবেন। আপনারা নিজেরা ক্লাস করার পাশাপাশি ফ্রেন্ডদের মেনশন করে দিন এবং ক্লাসটি শেয়ার করে দিন। সবাই ঠিকভাবে দেখতে পাচ্ছেন? ওকে, অনেকেরই এই ক্লাসটা দরকার বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এই অধ্যায় থেকে জানেন এইচএসসি পরীক্ষায় 2টা সৃজনশীল আসে। হ্যাঁ, এই জন্য আমরা সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাই এবং ফ্রেন্ডদের মেনশন করে দেই। ইনশাল্লাহ আজকের ক্লাসের পর এই কোম্পানি সংগঠনের একটু সমস্যাও থাকবে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে, শুরু করে দিচ্ছি আজকের কোম্পানি সংগঠনের উপর ক্লাস। একটু জুম করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। তো আপনারা সবাই জানেন এইচএসসিতে এই কোম্পানি সংগঠন থেকে 2টি সৃজনশীল থাকবে। এইচএসসিতে কোম্পানি সংগঠন সবচেয়ে জটিল অধ্যায়, এইখান থেকে 2টি সৃজনশীল থাকবে। এই জন্য এই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি অ্যাডমিশন পরীক্ষায় এই কোম্পানি সংগঠন থেকে সবচেয়ে বেশি এমসিকিউ হয়। এই কারণে বেসিক জানা খুব জরুরি এই কোম্পানি সংগঠনের উপর। তো চলুন আমরা কোম্পানি সংগঠনের বেসিকটা আগে ক্লিয়ার করে নেই এবং ক্লাসের শেষে আমরা এমসিকিউ প্লাস সিকিউ এগুলো সমাধান করে ক্লিয়ার হয়ে যাব। এখানে দেখেন কোম্পানি সংগঠন, এটার আইনগত সাল 1994 সাল। কোম্পানির আইন হচ্ছে 1994 সাল, অর্থাৎ 1994 সালের কোম্পানি আইনে গঠিত, পরিচালিত এবং কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। একদম সহজ কথা বলি, কোম্পানি সংগঠন হচ্ছে যে 1994 সালের কোম্পানি আইনে গঠিত, পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট প্রতিষ্ঠান। তো কৃত্রিম ব্যক্তিসত্তা কাকে বলে? কৃত্রিম ব্যক্তিসত্তা হচ্ছে ব্যক্তি না, কিন্তু ব্যক্তির মতো অধিকার পায়। যেমন আপনি বাটা কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবেন, আবার বাটা কোম্পানিও আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। এটা হচ্ছে ব্যক্তির মতো অধিকার পায়। কিন্তু আপনি চায়ের দোকানের নামে মামলা করতে পারবেন না, কারণ চায়ের দোকানের কৃত্রিম ব্যক্তিসত্তা নাই। চায়ের দোকানের মালিকের নামে মামলা করতে হবে, কিন্তু বাটা কোম্পানির মালিকের প্রয়োজন নাই, কোম্পানির নামে মামলা করা যাবে। আরএফএল, বাটা এগুলো হচ্ছে কোম্পানি সংগঠন, কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট প্রতিষ্ঠান। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করে দিন। ওয়ালাইকুম আসসালাম। এরপর আসেন একটা একটা করে বুঝাবো। হ্যাঁ, প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে। কত পার্সেন্ট বলেন তো? 100%। প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে 100% নিশ্চিত।
প্রথমে দেখেন বিধিবদ্ধ প্রতিষ্ঠান, সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান, হোল্ডিং সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, এগুলো আমি বুঝাবো। ঠিক আছে, বিধিবদ্ধ প্রতিষ্ঠান, সংস্কার প্রতিষ্ঠান, এগুলো সম্পর্কে আমি আপনাদের একটা ধারণা দিব। একটু বুঝাই দিচ্ছি, একটু দেখেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো সরকার, রাষ্ট্রপতি কিংবা সংবিধানের বিশেষ কোনো আদেশে গঠিত ও পরিচালিত হয়। কিছু কিছু প্রতিষ্ঠান আছে কার আদেশে? সরকার মানে সংবিধান, সংসদ বা রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশে প্রতিষ্ঠিত হয়। সেগুলো হচ্ছে বিধিবদ্ধ বা আরেকটা বলি আমরা সংবিধিবদ্ধ কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি। যেমন ওয়াসা, রেলওয়ে, আরো দেখায় কয়েকটা নাম বলি, বিটিভি, টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, তারপর হচ্ছে আপনার আরো আছে রাজুক, রাজুক, এগুলো হচ্ছে আমাদের সংবিধিবদ্ধ কোম্পানি, অর্থাৎ সংবিধান, সংসদ বা রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশে গঠিত হয় বিশেষ কোনো কারণে। ডিপিডিসি, এগুলো কিন্তু সংবিধিবদ্ধ কোম্পানি। এরপরে আসেন সনদপ্রাপ্ত কোম্পানি। আমরা সবাই জানি বাংলাদেশ একসময় ব্রিটিশদের অধীনে ছিল। ব্রিটিশরা আমাদের দেশ স্বাধীন দেশে তারা কি করতো? আমাদের দেশগুলোকে তারা পরিচালনা করতো ব্রিটিশরা। ওই যে যখন শাসন করছিল তখন ওই ব্রিটিশ রাজা রানীদের বিশেষ অধ্যাদেশ বলে যে কোম্পানিগুলো গঠিত হয়েছে সেগুলো হচ্ছে সনদপ্রাপ্ত। যেমন দেখেন এই যে ব্রিটিশ রাজা রানীদের বিশেষ অধ্যাদেশে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যেমন একটা নাম বলি ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা হচ্ছে ব্রিটিশ রাজা রানীদের প্রতিষ্ঠিত বিশেষ আদেশে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, সনদপ্রাপ্ত। তাহলে আমি দুইটার পার্থক্য বলি। বিধিবদ্ধ কোম্পানি কাকে বলে? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তারপরে বাংলাদেশের সংবিধান, সরকার বা রাষ্ট্রপতি এর বিশেষ অধ্যাদেশ বলে যে কোম্পানি গঠিত হয়েছে এটা হচ্ছে বিধিবদ্ধ। আর বাংলাদেশ যখন ব্রিটিশদের অধীনে ছিল তাদের সময়ে তাদের তো আসলে সরকার ছিল না, রাজা রানী ছিল, তাদের অধ্যাদেশে যেগুলো গঠিত হয়েছে সেগুলো হচ্ছে সনদপ্রাপ্ত। বিষয়টা কি ক্লিয়ার? এরপর আসেন হোল্ডিং সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং, এখানে একটা বড় কোম্পানি থাকে, একটা ছোট কোম্পানি থাকে। একটু ভেঙে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, যদি দেখেন এখানে একটু বুঝাই, ধরেন আপনার শহীদ কোম্পানি, শহীদ একটা বড় কোম্পানি, তো তার অধীনে 3টা কোম্পানি রয়েছে, তার অধীনে 3টা কোম্পানি রয়েছে, আসমা, সালমা, মিম, এই 3টা কোম্পানি রয়েছে। অর্থাৎ এই যে শহীদ কোম্পানি, এটা এই আসমা কোম্পানির 51%-এর বেশি শেয়ারের মালিক শহীদ কোম্পানি, সালমা কোম্পানির 51%-এর বেশি শেয়ারের মালিক শহীদ কোম্পানি, মিম কোম্পানির 51%-এর বেশি শেয়ারের মালিক শহীদ কোম্পানি। এই ক্ষেত্রে শহীদ কোম্পানি হচ্ছে বড় কোম্পানি, যেটাকে বলা হয় হোল্ডিং। আর এই যে আপনার ছোট ছোট কোম্পানিগুলো যে রয়েছে আসমা, সালমা, মিম, এগুলো হচ্ছে ছোট কোম্পানিগুলো হচ্ছে সাবসিডিয়ারি। এই যে হোল্ডিং সাবসিডিয়ারি, হোল্ডিং হচ্ছে বড় কোম্পানি, হোল্ডিং কোম্পানি যা বলবে সাবসিডিয়ারি কোম্পানি তাই পালনে বাধ্য। তারা কি থাকে? বাধ্য, কারণ তারা শহীদ কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হবে। শহীদ কোম্পানি নিয়ন্ত্রণ করবে আসমাকে, সালমাকে, মিম কোম্পানিকে। তাহলে বড় কোম্পানি হচ্ছে হোল্ডিং, ছোট কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি। আর এই হোল্ডিং সাবসিডিয়ারি এই যে কোম্পানি এগুলোকে বলা হয় গ্রুপ কোম্পানি। আমি কি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি? হোল্ডিং সাবসিডিয়ারি কোম্পানিগুলো, হোল্ডিং হচ্ছে বড়, সাবসিডিয়ারি হচ্ছে তার আন্ডারে থাকবে। সাবসিডিয়ারি আমরা যেমন সাবলেট ভাড়া দেই। হোল্ডিং বড় কোম্পানি,
আর সাবসিডিয়ারি হচ্ছে ছোট ছোট কোম্পানি। বড় কোম্পানি ছোট ছোট কোম্পানির 51% বা তার বেশি, 60, 70, 80 এত পার্সেন্টের বেশি শেয়ারের মালিক হয়। এজন্য হোল্ডিং কোম্পানি যা বলবে সাবসিডিয়ারি কোম্পানিগুলো তাই পালনে বাধ্য থাকবে। বিষয়টা কি ক্লিয়ার? এবার চাইলে এখান থেকে একটু দেখতে পারেন, এই যে এখানে দেখেন, এই যে বসুন্ধরা কোম্পানি বড় একটা কোম্পানি, এটা হচ্ছে হোল্ডিং। আর এই যে এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, জেড কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং হচ্ছে বড় কোম্পানি, ছোটগুলো হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তো হোল্ডিং কোম্পানি যা বলবে সাবসিডিয়ারি কোম্পানি তাই পালনে বাধ্য থাকবে। আচ্ছা, এবার আমাকে বলেন আপনারা কি বিধিবদ্ধ সনদপ্রাপ্ত এবং গ্রুপ কোম্পানিটা বুঝতে পারছেন? এই গ্রুপ কোম্পানির মধ্যে রয়েছে কি হোল্ডিং আর সাবসিডিয়ারি, এর মধ্যে রয়েছে হোল্ডিং এবং এর মধ্যে রয়েছে সাবসিডিয়ারি, গ্রুপ কোম্পানির অধীনে। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি পরের অংশে যাব। এতক্ষণ যা পড়াইছি এগুলো বেশি গুরুত্বপূর্ণ না, এখন যেটা পড়াবো এটাই পরীক্ষা আসবে, এরপরে যেটা পড়াবো। ওকে, অনেকেই বলছেন ক্লিয়ার। হুম, ভেরি গুড। এতক্ষণ যা পড়াইছি এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, তারপরে যা পড়াবো এটাই এক্সামে আসবে। আচ্ছা, তারপরে আসেন প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি, এই কোম্পানিগুলো কিছু বৈশিষ্ট্য এবং এগুলোই পরীক্ষায় আসে, এক্সামে আসবে। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইভেট কোম্পানির সদস্য 2 জন থেকে 50 জন, এর কম বা বেশি হতে পারবে না। সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50। শেয়ার বাজারে ছাড়তে পারবে না, এরা বাজারে শেয়ার ছাড়ার অধিকার রাখে না, শুধু সদস্যদের মধ্যেই শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে। কাদের মধ্যে? শুধুমাত্র যারা সদস্য, কোম্পানির সদস্য, তাদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে। এর বাহিরে জনগণ যারা আছে, এই জনগণের নিকট তারা শেয়ার বা ঋণপত্র কোনোটাই ইস্যু করতে পারে না। এরপর বাজারে ঋণপত্র ছাড়তে পারবে না, সেম, শুধু সদস্যদের মধ্যে ঋণপত্র ছাড়তে পারবে, বাজারে ছাড়তে পারবে না। সর্বনিম্ন পরিচালক 2 জন, এদের সর্বনিম্ন 2 জন পরিচালক থাকে। হ্যাঁ, সর্বনিম্ন পরিচালক থাকতে পারবে 2 জন। কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে না। কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে? লাগবে না। এরা শুধুমাত্র লাগবে পাবলিক কোম্পানি হলে। প্রাইভেটের কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে না, পাবলিক কোম্পানির জন্য লাগবে। শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, যার তার কাছে শেয়ার বিক্রি করতে পারবে না, শুধু যারা সদস্য তাদের কাছে শেয়ার বিক্রি করতে পারবে, এর বাহিরে কারো কাছে শেয়ার বিক্রি করতে পারবে না, বাইরে শেয়ার ক্রয় বিক্রয় করা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য। এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বাধ্যতামূলক পরিমেল নিয়মাবলী তৈরি করতে হয়। এটা পরের বিষয়, এটা আসলে অ্যাডমিশনের জন্য লাগবে, অ্যাডভান্স লেভেলের পড়া। আপনারা শুধু এইটুকু দেখেন প্রাইভেট কোম্পানির বৈশিষ্ট্যগুলো কি কি। এখানে সদস্য 2 থেকে 50, বাজারে শেয়ার ছাড়তে পারবে না, বাজারে ঋণপত্র ছাড়তে পারবে না, সর্বনিম্ন পরিচালক 2 জন, কার্যালয়ের অনুমতিপত্র লাগবে না, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এরা মুখস্থ করেন, পরীক্ষায় তো আসবে এগুলো, পরীক্ষা আসবে এগুলো। এগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ, এটা যেটা পড়াচ্ছি এটা পরীক্ষায় আসবে। এইটা যে প্রাইভেট কোম্পানির কি কি বৈশিষ্ট্য আছে, এগুলো দেখে বুঝতে হবে উদ্দীপকের কোম্পানিটি একটি প্রাইভেট কোম্পানি। বুঝতে পারছেন?
ওকে, বুঝতে পেরেছেন কি? আফরা, আঞ্জুম, নূর বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো ফ্রি ক্লাস চলতেছে। আরিয়ান, সম্রাট। এটা তো যৌথ মূলধনী কোম্পানি, তো পাবলিক লিমিটেড কোম্পানি, কোম্পানি সংগঠন একই তো কথা। ফার্স্ট পেপারে অধ্যায় 5। আচ্ছা, ঠিক আছে। প্রথম পত্রের অধ্যায় 5 এটা। ওকে, এরপরে আসি আমরা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন, তাহলে আমি যদি বলি এ যদি প্রাইভেট লিমিটেড বৈশিষ্ট্য হয়, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যগুলো কি কি? চলেন আমরা একটু একবারই দেখে ফেলি, তাহলে আপনাদের মুখস্থ হবে। সদস্য সংখ্যা এখানে 2 থেকে 50, এখানে 7 থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, অসীম। শেয়ার মানে এটা যত খুশি হইতে পারবে, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, এটা অসীম মানে অসীম, অনেক হইতে পারবে, কোনো সমস্যা নাই। শেয়ার বাজারে ছাড়তে পারবে না, এরা ছাড়তে পারবে, বাজারে ছাড়তে পারবে। মানে কাদের নিকট বাজার ছাড়তে পারবে বুঝেছে জানেন? জনগণের নিকট। এরা জনগণের নিকট শেয়ার ছাড়তে পারবে। ওকে, ঋণপত্র বাজারে ছাড়তে পারবে না, এদের ঋণপত্র বাজারে ছাড়তে পারবে। ঋণপত্র জনগণের নিকট বাজারে ছাড়তে পারবে। ওকে, এগুলো আসে পরীক্ষায়। হ্যাঁ, সর্বনিম্ন পরিচালক 2 জন, এদের সর্বনিম্ন 3 জন। সর্বনিম্ন পরিচালক, সবাই দুটার মধ্যে প্যাচ লাগাবেন না, পরিচালক আর সদস্য সংখ্যা কিন্তু এক জিনিস না। ওকে, 3 জন। কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে না, এদের কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে। কার্যারম্ভের অনুমতি পত্র লাগবে কাজ শুরু করার জন্য, এটা ছাড়া কাজ শুরু করতে পারবে না। শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, শেয়ার অবাধে মানে যার তার কাছে বিক্রি করতে পারবে, অবাধে হস্তান্তরযোগ্য। এছাড়াও পাবলিক লিমিটেড কোম্পানির আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলো লাগে। যেমন এই পাবলিক লিমিটেড কোম্পানি, তাদের জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়, ন্যূনতম মূলধনটা সংগ্রহ করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে, তারা বিবরণপত্র ইস্যু করে, বিবরণপত্র ইস্যু করতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তারা পরিমেল নিয়মাবলীর পরিবর্তে টেবিলে বা তফসিলে ঘোষণা করতে পারে। এটা শুধু পাবলিক লিমিটেড কোম্পানি পারে। কিসের পরিবর্তে? আপনার পরিমেল নিয়মাবলীর পরিবর্তে, এটা পরিমেল নিয়মাবলীর পরিবর্তে। ঠিক আছে, এটা পরে বুঝাবো সামনে, আপাতত এটা শেষ করে নেন। ঠিক আছে, ন্যূনতম মূলধনটাও বুঝাবো, বিবরণপত্র বুঝাবো সামনে। পাবলিকের বৈশিষ্ট্য কি? এখানে সদস্য 7 থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, এরা বাজারে শেয়ার না ছাড়তে পারলেও এরা বাজারে শেয়ার ছাড়তে পারবে। ঋণপত্র ছাড়তে পারবে না, ঋণপত্র বাজারে ছাড়তে পারবে। সর্বনিম্ন পরিচালক 2 জন, সর্বনিম্ন 3 জন। কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে না, কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে। শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। মুখস্থ করেন 2 মিনিট, এবং এখান থেকে যে প্রশ্ন আসবে এটার গ্যারান্টি আমি দিচ্ছি 100%। একটা সৃজনশীল তো এখান থেকে আসবেই, একটি সিকিউ তো এখান থেকে আসবেই, গগহ। বাস, একদম শিওর করে দিলাম আপনাদের, এগুলো মুখস্থ থাকবে, পরীক্ষায় পারবেন লিখতে। এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। সারোয়ার, সুবর্ণ, নুসরাত, মেহেদি সবাই বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, ধরলাম বাকিরাও বুঝতে পেরেছেন। তারপর আসেন, এইটা তো বললাম। এবার যেটা পরীক্ষায় আসে, এটা তো বুঝলাম যে 7 থেকে অসীম শেয়ার বাজার ছাড়তে পারবে, ঋণপত্র ছাড়তে পারবে, সর্বনিম্ন পরিচালক, হ্যাঁ 3 জন, কার্যালয়ের অনুমতিপত্র লাগবে কেন, কাজ শুরু করার জন্য, শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য, যার কাছে শেয়ার বিক্রি করতে পারবে, এগুলো হচ্ছে পাবলিকের বৈশিষ্ট্য। ওকে, এবার একটু দেখেন প্রাইভেটকে পাবলিকে রূপান্তর, একটা প্রাইভেট প্রতিষ্ঠানকে পাবলিক প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়। ঠিক আছে, দেখেন শেয়ার বাজারে ছাড়তে চাইলে, ধরেন শহীদ কোম্পানি বাজারে শেয়ার ছাড়তে পারে না, শহীদ কোম্পানি তারা হচ্ছে প্রাইভেট কোম্পানি, তো তারা চাইতেছে এই প্রাইভেট কোম্পানি থেকে তারা প্রতিষ্ঠানটাকে পাবলিকে রূপান্তর করবে, পাবলিকে পাবলিকে রূপান্তর করবে। ঠিক আছে, প্রাইভেট প্রতিষ্ঠানকে পাবলিকে রূপান্তর করবে তারা চাচ্ছে। এখন কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের কিছু কথা আপনারা লিখবেন, এটা সরাসরি তো বইয়ে বলা নাই, এই কথাটার একটা টেকনিক শিখা যায় আপনাদের। বলবেন আমরা 1994 সালের আইন অনুযায়ী পাবলিক কোম্পানিকে প্রাইভেটে রূপান্তরের ধারা হচ্ছে 234 ধারা, 2-3। আচ্ছা এটা আপনাদের আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে লাগে, আপনাদের দরকার এগুলো শিখতে গেলে আর মাথায় প্রেশার পড়বে, পরে দেখাবো নে। এখন শুধু সহজভাবে শিখেন, পাবলিককে প্রাইভেট কোম্পানিকে পাবলিকে রূপান্তর, এক্ষেত্রে কিছু নিয়ম কানুন অনুসরণ করতে হবে। কেন আমরা প্রাইভেট থেকে পাবলিকে রূপান্তর করব, সম্প্রসারণ করার জন্য, বাজারে শেয়ার ছাড়তে চাইলে এক্ষেত্রে কি কি ধাপ অনুসরণ করতে হয়। প্রথমত শেয়ার হোল্ডারদের সভায় সিদ্ধান্ত পাশ করাবেন, যারা কোম্পানির শেয়ার হোল্ডার থাকে তাদের সবাইকে বসিয়ে শেয়ার হোল্ডারদের সভায় সিদ্ধান্ত পাশ করাইতে হয়। স্মারকলিপি পরিবর্তন, আপনার যে আগে স্মারকলিপি ছিল এটা তো কোম্পানির প্রধান দলিল, আগে ছিল প্রাইভেট, এখন সেটাকে রূপান্তর করবেন পাবলিক। স্মারকলিপি পরিবর্তন, প্রধান দলিলটাকে পরিবর্তন করতে হবে, নিবন্ধকের নিকট আবেদন এবং তাদের অনুমতি নেওয়া, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করা। কি কি, প্রাইভেট কোম্পানিকে পাবলিকে রূপান্তর হচ্ছে 231 231 ধারা অনুযায়ী প্রাইভেটকে পাবলিকে রূপান্তর করা যায়, এক্ষেত্রে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যায়। তবে এক্ষেত্রে যেটা যেন অনুসরণ করতে হবে, শেয়ার হোল্ডার সবাই সিদ্ধান্ত পাশ করাইতে হবে, স্মারকলিপি মানে প্রধান দলিল পরিবর্তন করতে হবে, নিবন্ধকের নিকট আবেদন এবং অনুমতি নিতে হবে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করতে হবে। তাহলে প্রাইভেট প্রতিষ্ঠানকে পাবলিকে রূপান্তর করা যাবে। তখন শহীদ কোম্পানি, শহীদ পাবলিক লিমিটেড, শহীদ পাবলিক লিমিটেড হয়ে যাবে। সবচেয়ে বেশি ঘ নাম্বার প্রশ্নে ঘ এটি আসছে, ঠিক আছে, ঘ নাম্বার প্রশ্নে ক খ গ ঘ, ঘ নাম্বারে যে একটা ছোট প্রতিষ্ঠান সেটা বাজারে শেয়ার ছাড়তে চায়, তখন পাবলিক রূপান্তর করতে হবে। একটা ছোট প্রতিষ্ঠান প্রথম ছিল প্রাইভেট, পরে পাবলিক হইতে চায়, তাহলে এই ধারাগুলো অনুসরণ করতে হবে, এটা মুখস্থ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারেন এটা, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। ওকে, ক্লাসের পরে ক্লাসটা আগে শেষ করেন, তারপরে পিডিএফ চিন্তা করবেন। আগে ক্লাসটা তো গুরুত্বপূর্ণ,
ঠান্ডা মাথায় ক্লাসটা করুন, ক্লাসের মধ্যে তো সব শিখাই দিচ্ছি। আচ্ছা, এরপর আসেন কোম্পানির বিভিন্ন ধরনের দলিল। কোম্পানির অনেকগুলো দলিল আছে, তার মধ্যে প্রথম যে দলিল, প্রধান দলিল, সেটা হচ্ছে স্মারকলিপি। স্মারকলিপি হচ্ছে কোম্পানির প্রধান দলিল। এটা হচ্ছে কোম্পানির প্রধান। এরপরে হচ্ছে একটা পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এটা অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতি লেখা থাকে। এই দুটো জিনিস মনে রাখেন। স্মারকলিপি কোম্পানির প্রধান দলিল, এখানে কোম্পানির মূল বিষয় লেখা থাকে। স্মারকলিপিতে কোম্পানির কি লেখা থাকে? মূল বিষয়গুলো লেখা থাকে সংক্ষিপ্ত আকারে। আর পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, এখানে অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতি লেখা থাকে। হ্যাঁ, এই দুইটা আগে ভালো করে রাখেন। ওকে, এরপরে দেখেন আমি কি বলি, এটা মাথায় রাখেন, কথাগুলো খেয়াল রাখেন। স্মারকলিপি বা সংঘ স্মারক বা পরিমেল বন্ধ হচ্ছে কোম্পানির প্রধান দলিল, কোম্পানির মূল দলিল, যেখানে কোম্পানির মূল বিষয় সংক্ষিপ্ত আকারে লেখা থাকে। এর 6টি ধারা, এগুলো মুখস্থ করতে হবে। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি, সম্পদ না, একটা আছে না মূলধন দায় সম্পদ, সম্পদ না, এটা হচ্ছে সম্মতি। আপনার নাম কি, আপনার ঠিকানা কই, আপনার উদ্দেশ্য কি, আপনার মূলধন কত, আপনার দায় কতটুকু, আপনার সম্মতি আছে নাকি, এইগুলো। এই 6টা ধারা মুখস্থ রাখেন, মুখস্থ। এমসিকিউতে আসে নিচের কোনটি স্মারকলিপির ধারা বহির্ভূত? নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি, এই 6টা হচ্ছে আমাদের স্মারকলিপি বা প্রধান দলিলের ধারা। এখন আসেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। এটা হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, যেখানে অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয় লেখা থাকে। আবারও বলছি, অভ্যন্তরীণ মানে ভিতরের পরিচালনা সংক্রান্ত বিষয় লেখা থাকে। এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। কি দলিল? দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। ঠিক আছে, আচ্ছা। এরপর আসেন নিবন্ধনপত্র। নিবন্ধনপত্র এটা হচ্ছে কোম্পানিকে অবশ্যই এটি সংগ্রহ করতে হবে। এটাকে পাবলিক হোক প্রাইভেট হোক, দুইজনকেই, প্রাইভেট প্রতিষ্ঠানকেও প্লাস পাবলিক প্রতিষ্ঠানকেও এটা সংগ্রহ করতে হবে। এটাকে বলা হয় কোম্পানির বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ। এইটা ছাড়া কোনো কোম্পানি জন্ম লাভ করতে পারে না। এই আমাদের নিবন্ধন পত্র কোম্পানির জন্ম সনদ, এটা প্রাইভেট হোক পাবলিক হোক, এটা করা লাগবে লাগবে লাগবে। ঠিক আছে, নিবন্ধন পত্র। আর এটা হচ্ছে কোম্পানির প্রধান দলিল, দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। আর এটা হচ্ছে নিবন্ধন পত্র, নিবন্ধন করা লাগবে। এটা হচ্ছে অস্তিত্ব রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অস্তিত্ব রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? এই যে এটা। এবার মুখস্থ করেন, এটুকু মুখস্থ করেন, এটুকু আগে মুখস্থ করে নেন, তারপরে পড়াবো। এটুকু আগে মুখস্থ করেন।
আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, মুখস্থ হয়েছে। আচ্ছা, কারণ এইটাই সবচেয়ে মানে এখান থেকে প্রশ্ন আসে, আমি বুঝাই দিব কিভাবে প্রশ্ন আসে। এরপর আসেন, আচ্ছা এটার আগে আরেকটা আছে, আর দুটো দলিল আছে, এটা বুঝাই নেই। এছাড়া আরো যে দলিল আছে নিবন্ধন পত্র ছাড়াও আরো দুইটা দলিল আমি বুঝাই দিচ্ছি। যেমন কার্যারম্ভের অনুমতিপত্র, কার্যারম্ভের অনুমতি পত্র, এইটা হচ্ছে কাজ শুরু করার দলিল। শুধু পাবলিক লিমিটেড কোম্পানি তাদের জন্য এটা লাগবে। কাজ শুরু করার দলিল, এটা হচ্ছে কাজ শুরুর দলিল, পাবলিক লাগবে। প্রাইভেট কোম্পানি হলে কার্যারম্ভের অনুমতিপত্রের কোনো দরকার নেই। ঠিক আছে, এটা দিয়ে সৃজনশীলের গ গহ আসে, এটা যা বুঝতে পারা যায়। যদি এটা থাকে, এটা লাগে, তাহলে সেটা পাবলিক। এটা যদি না লাগে তাহলে প্রাইভেট। তাহলে নিবন্ধনের পরেই কাজ শুরু করতে পারে প্রাইভেট। এই যে এটার পরেই নিবন্ধনের পরেই কাজ শুরু করতে পারে প্রাইভেট, আর নিবন্ধনের পরে কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে পাবলিক কোম্পানির। এছাড়া আরেকটা আছে হচ্ছে বিবরণ পত্র। বিবরণ পত্র, যার মাধ্যমে জনগণের নিকট শেয়ার ক্রয়ের আহ্বান জানায়। শেয়ার ক্রয়ের আহ্বান জানানো হয়। তার মানে আমরা বলতে পারি কি, শুধুমাত্র এটা পাবলিক লিমিটেড কোম্পানির জন্য দরকার হয়, প্রাইভেটের লাগবে না এই বিবরণ পত্রটা। সুতরাং বিবরণ পত্র হচ্ছে এমন একটি দলিল যার সাহায্যে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার ক্রয়ের আহ্বান জানায় পত্রিকার মাধ্যমে। ঠিক আছে, বিবরণ পত্র শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি তৈরি করে, প্রাইভেট কোম্পানি লাগবে না, কারণ তারা তো বাজারে শেয়ার ছাড়তে পারবে না। ঠিক আছে, তাহলে এই কার্যারম্ভের অনুমতিপত্র আর বিবরণ পত্র এগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য। ওকে, এরপর আসেন আরেকটা জিনিস শিখাই নেই, ওইটা অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার ন্যূনতম মূলধন কি জিনিস। ন্যূনতম মূলধন, এই ন্যূনতম বানানটা দেখেন, কারণ ন্যূনতম বানান কিন্তু পরীক্ষায় আসে বাংলা বানানে। ন্যূনতম মূলধন এটাও শুধু পাবলিক লিমিটেড কোম্পানির জন্য লাগবে। তাদের মোট মূলধনের 5% তারা সংগ্রহ করে ন্যূনতম মূলধনের। এটা মনে রাখবেন, ন্যূনতম মূলধনের ক্ষেত্রে এটা কেন করা হয়, এটা সংগ্রহ করা হয় হচ্ছে একটা কোম্পানি যখন গঠন করবে প্রথমে কিছু খরচ হবে না, টাকা পয়সা লাগবে না, এই প্রাথমিক খরচ নির্বাহের জন্য। প্রাথমিক খরচ নির্বাহ করার জন্য, অর্থাৎ প্রাথমিক খরচ নির্বাহের জন্য ন্যূনতম মূলধনের দরকার হয়। বা ওই যে অবলেখকের কমিশন পড়ছেন না, শেয়ার ইস্যুর অঙ্ক, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, এসব জন্য ব্যাংক চার্জ এসব কারণে লাগবে। তবে মনে রাখেন ন্যূনতম মূলধন 6 মাসের মধ্যে সংগ্রহ করতে হবে, 6 মাস বা 180 দিন, এটা এমসিকিউতে আসে। ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে কি 6 মাস বা 180 দিনের মধ্যে। তার মানে ন্যূনতম মূলধন কারা সংগ্রহ করে, পাবলিক লিমিটেড কোম্পানি। ন্যূনতম মূলধন কেন সংগ্রহ করে, প্রাথমিক খরচ নির্বাহ করার জন্য, যেমন অবলেখক কমিশন, ন্যূনতম আবার হচ্ছে ব্যাংক চার্জ। কত দিনের মধ্যে সংগ্রহ করতে হয়, 180 দিন বা 6 মাস। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি, এই যে 3টা দলিল,
এই তিনটা দলিল শুধুমাত্র পাবলিকের জন্য লাগবে, এবং পাবলিক লিমিটেড কোম্পানি তারা পাবলিক লিমিটেড কোম্পানি, এক মিনিট, আসসালামু আলাইকুম, হ্যাঁ বলো, আমি ক্লাসে, ওকে ওকে। পাবলিক লিমিটেড কোম্পানি টেবিলে বা তফসিলে এক ঘোষণা করতে পারে, কিসের পরিবর্তে? পরিমেল নিয়মাবলী না করে। এখন অনেকে এই বিষয়টা বুঝেন নাই। পাবলিক লিমিটেড কোম্পানি যদি চায় যে আমরা আলাদাভাবে কোনো পরিমেল নিয়মাবলী তৈরি করব না, তার পরিবর্তে ওই সেকেন্ড দলিলের পরিবর্তে তারা টেবিলে একে ঘোষণা করতে পারে বা তফসিলে একটা ঘোষণা করতে পারে, কারণ এইখানেও ওই দলিল সম্পর্কে বলা আছে সবকিছু। ওকে, আর কিছু লাগবে না। এবার দেখেন, শেষ, লাস্ট 3টে স্টেপ পড়াইছি। কোম্পানির প্রকারভেদ, প্রাইভেটকে পাবলিকে রূপান্তর, লাস্ট এবং বিভিন্ন প্রকার দলিল। এখন লাস্ট স্টেপ, বিভিন্ন প্রকার শেয়ার। তাহলে এই অধ্যায় হয়ে যাবে, শেয়ারগুলো পড়বেন, তাহলে শেষ। ওকে, সাধারণ শেয়ার এটা কাকে বলে? সাধারণ শেয়ার হচ্ছে যেই শেয়ারের কোম্পানির মালিকানা নির্দেশ করে, ভোট দানের অধিকার রয়েছে, পরিচালক হবার সুযোগ আছে, লভ্যাংশের হার নির্দিষ্ট নেই। মানে বলা যায় এরা মালিকানা পায়, বা বলা যায় এই সাধারণ শেয়াররাই হচ্ছে প্রকৃত মালিক, তারাই প্রকৃত মালিক। ভোট দানের অধিকার আছে, ভোট ভোট দিতে পারে, পরিচালক হবার সুযোগ আছে, পরিচালক পরিচালক হবার সুযোগ থাকে, লভ্যাংশের হার নির্দিষ্ট নেই, অনির্দিষ্ট লভ্যাংশ, অনির্দিষ্ট। সেটা 0% পাইতে পারে, 5% পাইতে পারে, 40% পাইতে পারে, বলা যায় না। অগ্রাধিকার শেয়ার, এখানে এটাও কোম্পানির মালিকানা নির্দেশ করে, ভোট দানের অধিকার নেই, তারা কোনো ভোট দিতে পারবে না। লভ্যাংশ ও সম্পদ বন্টনে অগ্রাধিকার, লভ্যাংশ নির্দিষ্ট হারে পায়, বললে যেমন লভ্যাংশ বলা আছে 8%, তাহলে সাধারণত প্রতি বছর 8% করেই পাবে। ঠিক আছে, লভ্যাংশের হার নির্দিষ্ট, ভোট দিতে পারবে না, কোনো সিদ্ধান্তে মতামত দিতে পারবে না, সিদ্ধান্তে মতামত দিতে পারে না, সিদ্ধান্তে মতামত দিতে পারবে না। আর অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হাইব্রিড বা মিশ্র শেয়ার, কারণ অগ্রাধিকার শেয়ারের মধ্যে এখানে বন্ডের মতো বৈশিষ্ট্য আছে বিদ্যমান, প্লাস সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য বিদ্যমান। অগ্রাধিকার শেয়ার এটাকে হাইব্রিড বা মিশ্র শেয়ার বলে, এটা বন্ড এবং সাধারণ শেয়ার দুইটার বৈশিষ্ট্য বিদ্যমান। বুঝতে পারছি? আচ্ছা, এছাড়া অগ্রাধিকার শেয়ার কি কোম্পানির মালিকানা নির্দেশ করে, ভোটদানে অধিকার নেই, লভ্যাংশ সম্পদ বন্টনে অগ্রাধিকার পায়, লভ্যাংশের হার নির্দিষ্ট হারে, নির্দিষ্ট প্রতি বছর সমান হারে লভ্যাংশ পায়। তাহলে এটা বলা যায় কি ঝুঁকিমুক্ত, ঝুঁকিমুক্ত। তবে এখানে যারা ঝুঁকি নিতে চায় তারা এটা গ্রহণ করবে, ঝুঁকি, এরা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিযুক্ত। মুখস্থ করেন, এটা মুখস্থ করেন, তাহলে আজকের মূল টপিক সব শেষ। আচ্ছা, এরপরে আসি আমরা
এছাড়া আরো শেয়ার আছে, যেমন এটা হচ্ছে বোনাস শেয়ার। ধরেন আপনি নগদ লভ্যাংশ, নগদ লভ্যাংশ এটা দিতে পারতেছেন না, তার পরিবর্তে এটার পরিবর্তে আপনি লভ্যাংশের পরিবর্তে মানে নগদ লভ্যাংশের পরিবর্তে শেয়ার দিচ্ছেন, শেয়ার, এটা হচ্ছে বোনাস শেয়ার। ঠিক আছে, এটা এক্সাম্পল দিলে বুঝাইলে আপনাদের সুবিধা হবে। এতে নগদ অর্থ লাগবে না, একে অর্থ লাগে না, অর্থ লাগবে না। ধরেন বাটা কোম্পানিতে শহীদ স্যারের শেয়ার হচ্ছে 5টি, নাজমুল স্যারের শেয়ার হচ্ছে 10টি। ঠিক আছে, তো তারা শেয়ার কিনছে কেন? বছরের শেষে লভ্যাংশ পাওয়ার জন্য। তারা বছর শেষে লভ্যাংশ পাবে। কিন্তু দেখা গেল বাটা কোম্পানির লাভ হইছে, লাভ হইছে কিন্তু নগদ টাকা ক্যাশ বাক্সে নাই, ক্যাশে নাই। তখন তারা এই লভ্যাংশ বাবদ, লাভ বাবদ শহীদ স্যারকে 5টা শেয়ার আছে, একটা শেয়ার বোনাস দিল, একটা শেয়ার দিল বোনাস। আর নাজমুল স্যারকে 10টা শেয়ার আছে, 2টি শেয়ার দিল বোনাস। কিসের জন্য দিবে? লভ্যাংশ বাবদ। অর্থাৎ এটা হচ্ছে কিসের জন্য দেওয়া হয়? নগদ টাকার পরিবর্তে নগদ লভ্যাংশ দেয়, তার পরিবর্তে ওই যে 8% লভ্যাংশ পাবে, 5% লভ্যাংশ পাবে, তার পরিবর্তে লভ্যাংশ বাবদ শেয়ার দেওয়া, সেটা হচ্ছে বোনাস শেয়ার। এতে নাজমুল স্যারের তো কোনো টাকা লাগবে না, শহীদ স্যারের কোনো টাকা লাগবে না। পরবর্তী বছরে এই 6টা শেয়ারের উপর শহীদ স্যার লভ্যাংশ পাবে এবং পরের বছর এই 12টা শেয়ারের উপর নাজমুল স্যার লভ্যাংশ পাবে, মানে তাদের শেয়ার বেড়ে গেল। তাহলে কি এটা বুঝতে পারছেন কিনা জানান আমাকে। নগদ বোনাস শেয়ার কাকে বলে? বোনাস নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ শেয়ার দেওয়া, নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ শেয়ার দেওয়া হচ্ছে বোনাস শেয়ার। ওকে, তারপরে আসি আমরা এরপরে আসেন রাইট বা অধিকারযোগ্য শেয়ার। এটা বোঝানোর আগে একটা জিনিস আপনাদের বুঝতে হবে। ধরেন আমরা একটা প্রাইস ঘোষণা করলাম, প্রাইস মোট 1000 টাকার প্রাইস, বা 1000টা শেয়ার বাজারে ছাড়বো। তো যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছে, পেইড অলরেডি যারা আমাদের শেয়ার কিনছে, তাদের জন্য আমি রাখলাম 600 শেয়ার, আর বাকি নতুন মানুষের কাছে আমি বিক্রি করব 400 শেয়ার। সবটি নগদ টাকায় বিক্রি করব, আমি কোনো বাকি দেই না, নগদ টাকায়। এই যে 600 শেয়ার আমি আমার পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য রাখলাম, তার নাম হচ্ছে অধিকার, আর এগুলো হচ্ছে সাধারণ। ঠিক আছে, আবার বুঝাচ্ছি। ধরেন একটা কোম্পানি, তারা তো শেয়ার বাজারে আগে ছাড়ছিল, নতুন করে আরো 1000 শেয়ার ছাড়বে। তো যেইটুকু শেয়ার যারা বর্তমান শেয়ার কিনছে তাদের জন্য রাখা হয়, সেটা হচ্ছে আপনার রাইট বা অধিকারযোগ্য শেয়ার। কোম্পানি বাজারে নতুন শেয়ার ছাড়ার সময় বর্তমান শেয়ার হোল্ডারদের জন্য যে হারে বরাদ্দ রাখে শেয়ার, তাকে বলা হয় রাইট বা অধিকারযোগ্য শেয়ার। যেমন 60,000 শেয়ারের মধ্যে 40% বর্তমান শেয়ার হোল্ডারদের জন্য বরাদ্দ রাখা হলো, বাকিটা জনগণের মাঝে বিতরণ। তাহলে এইটুকু হচ্ছে রাইট শেয়ার। যে শেয়ারটা বর্তমান শেয়ার হোল্ডারদের জন্য বরাদ্দ রাখে। আবার বুঝাই, ধরেন সম্রাট স্যার একটা পুরস্কার দিবে, মোট 100 টাকার পুরস্কার। তো বললাম যারা আমার শিক্ষার্থী, আমাদের শিক্ষার্থী পেইড ব্যাচের, তাদেরকে আমি 70 টাকার পুরস্কার দিব, আর বাকিদেরকে 30 টাকার পুরস্কার দিব। আমাদের জন্য যেটা রাখছি পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য, তারাও টাকাটা কিনে নিবে, তবে তাদের জন্য যে রাখছি সেটা হচ্ছে
রাইট বা অধিকারযোগ্য শেয়ার। এই দুটার পার্থক্য কি আমি বুঝাইতে পারছি? বোনাস শেয়ার হচ্ছে নগদ লভ্যাংশের পরিবর্তে দেওয়া হয়, আর অধিকারযোগ্য শেয়ার হচ্ছে আপনার যেইটুকু শেয়ার বর্তমান শেয়ার হোল্ডারদের জন্য বরাদ্দ রাখা হয়। বাজারে নতুন শেয়ার ছাড়ার সময় বিদ্যমান শেয়ার হোল্ডারদের জন্য যতটুকু অংশ শেয়ার বরাদ্দ রাখা হয়, সবাই কিনে নিবে টাকা দিয়ে, তবে তাদের জন্য যেটা রাখছি, কারণ তারা বলবে 1000 শেয়ার ছাড়তেছে, আমাদের কাছে বিক্রি করে না, তাই তারা রাগ করবে, এই জন্য তাদের কাছে কিছু শেয়ার ছাড়ছি, তাদের জন্য শেয়ার ছাড়ছি। এটা সাধারণ শেয়ার, এটা হচ্ছে অধিকারযোগ্য শেয়ার, আর এটা হচ্ছে বোনাস শেয়ার। এটা যে নগদ টাকার পরিবর্তে লভ্যাংশ বাবদ শেয়ার দেওয়া। আচ্ছা, লাস্ট টপিকস, বিলম্বিত শেয়ার। বিলম্বিত শেয়ার কাকে বলে? প্রত্যেকটা কোম্পানির প্রবর্তক থাকে না? প্রাইভেট কোম্পানির প্রবর্তক কতজন? ন্যূনতম 2 জন। পাবলিক হইলে ন্যূনতম প্রবর্তক থাকে কয়জন? 7 জন। এরাও তো কোম্পানির শেয়ার হোল্ডার, এরাও কোম্পানির শেয়ার কিনে, কিন্তু তাদেরকে বলা হয় বিলম্বিত শেয়ার হোল্ডার, কারণ সবার লভ্যাংশ দেওয়ার পরে, সবার লভ্যাংশ দেওয়ার পর এই ব্যক্তিরা লভ্যাংশ পাবে। ধরেন আপনারা শেয়ার কিনছেন, সম্রাট স্যার, নাজমুল স্যার, শহীদ স্যার, এরা প্রতিষ্ঠানের হচ্ছে প্রবর্তক। সবার লভ্যাংশ নেওয়ার পরে যদি অর্থ থাকে তখন তারা লভ্যাংশ পাবে, এরা হচ্ছে প্রবর্তক। এই ধরনের শেয়ারকে বলা হয় বিলম্বিত বা প্রবর্তকগণের শেয়ার। ঠিক আছে, অর্থাৎ সবার শেষে তারা লভ্যাংশ পাবে, এটা হচ্ছে প্রবর্তকগণের শেয়ার, যারা প্রবর্তক তাদের জন্য থাকে। ঠিক আছে, আচ্ছা, আর কিছু লাগবে না। আর আরেকটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে চিরন্তন অস্তিত্ব কি বোঝায়? চিরন্তন অস্তিত্ব, এটা লাগবে। চিরন্তন অস্তিত্ব এর দ্বারা কি বোঝায়? আর কৃত্রিম ব্যক্তিসত্তা, এটার মধ্যে পার্থক্য কি? কৃত্রিম ব্যক্তিসত্তা, দেখেন, চিরন্তন অস্তিত্ব যা সহজে বিলুপ্ত হয় না, যা সহজে বিলুপ্ত হয় না। আর কৃত্রিম ব্যক্তিসত্তা হচ্ছে ব্যক্তির ন্যায় আইনগত অধিকার পায়। যেমন কৃত্রিম ব্যক্তিসত্তার উদাহরণ হচ্ছে বাটা কোম্পানি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে, আপনিও বাটা কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবেন, এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা। আর চিরন্তন অস্তিত্ব হচ্ছে যা সহজে বিলুপ্ত পায় না বা হয় না। যেমন বাটা কোম্পানির শেয়ার আপনি যদি হস্তান্তর করেন আরেকজনের কাছে, তাও এটা বিলুপ্ত হবে না, বা আপনি যদি মারা যান তাও বিলুপ্ত হবে না, বা বাটা কোম্পানির যে মালিক প্রবর্তক সেও যদি মারা যায় তাও বাটা কোম্পানি চলবে। এটা হচ্ছে চিরন্তন অস্তিত্ব, আইনের মাধ্যমে গঠিত হয়, আইনি পরিসমাপ্তি আইনের মাধ্যমে গঠিত হয়, মালিক মারা গেলেই বন্ধ হয়ে যাবে না। যেমন আমরা জানি কি, শহীদ স্যার চায়ের দোকান দিচ্ছে, আল্লাহ না করুক শহীদ স্যারের কিছু হইলে চায়ের দোকান বন্ধ, কিন্তু বাটা কোম্পানির মালিক মারা গেলে বাটা কোম্পানি বন্ধ হবে? জীবনও বন্ধ হবে না। এটা হচ্ছে চিরন্তন অস্তিত্ব। আবার শহীদ স্যার বাটা কোম্পানির শেয়ার কিনলো, শহীদ স্যার যদি কিছু হয় তো বাটা কোম্পানি কি বন্ধ হয়ে যাবে? যাবে না, চিরন্তন অস্তিত্ব। আবার শহীদ স্যার তার শেয়ারটা সম্রাট স্যারের কাছে হস্তান্তর করলো, তাহলে কি বাটা কোম্পানি বন্ধ হয়ে যাবে? না, যাবে না, চিরন্তন অস্তিত্ব। তাহলে এবার আসেন কৃত্রিম ব্যক্তিসত্তা কি? বাটা কোম্পানি শহীদ স্যারের নামে মামলা করলো, শহীদ স্যার বাটা কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে, অর্থাৎ বাটা কোম্পানি একজন ব্যক্তি না হওয়ার পরেও ব্যক্তির মতো অধিকার ভোগ করতে পারবে। এটাকেই বলা হয় আমাদের কৃত্রিম ব্যক্তিসত্তা।
অর্থাৎ ব্যক্তির ন্যায় আইনগত অধিকার পাওয়া। ক্লিয়ার? শেষ, আমাদের অধ্যায় পড়ানো শেষ, বেসিক পড়ানো শেষ। সবাইকে আমরা বুঝতে পারছি? একটু একবার বলি। ওকে, আচ্ছা, এবার চলেন আমরা একটু যে কি বুঝতে পারছি একটু সৃজনশীল দেখি, যে কে কি বুঝতে পারছি একটু সৃজনশীল দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, প্রশ্নটা পড়েন সবাই, ঠান্ডা মাথায় একটু প্রশ্নটা সবাই পড়েন। ওকে, একটা একটা করে বোঝাচ্ছি, ঠান্ডা মাথায় দেখেন। ওকে, প্রশ্নটা পড়েন, উত্তর দিবেন নিজেরাই। মিস্টার আলাল চারুকলা কোম্পানির শেয়ার ক্রয় করে। বছর শেষে তিনি তুলনামূলক কম লভ্যাংশ পেলেও পরিচালক নির্বাচন তার ভোট দেওয়ার অধিকার আছে, ভোট দিতে পারেন। আলাল সাহেব ভোট দিতে পারেন। অপরদিকে মিস্টার বেলাল বেলাল উক্ত কোম্পানির এমন এক ধরনের শেয়ার ক্রয় করেছেন যা থেকে তিনি নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। লভ্যাংশ নির্দিষ্ট, আচ্ছা, কিন্তু ভোট দেওয়ার অধিকার থেকে বিরত থাকেন। এই ভোট দেওয়ার কি পায় না, তিনি অধিকার পান না। আচ্ছা, উদ্দীপকে মিস্টার বেলালের ক্রয়কৃত শেয়ারকে কোন ধরনের শেয়ার বলে? আচ্ছা, বেলালের ক্রয়কৃত শেয়ারকে কোন ধরনের শেয়ার বলে আপনারা বলবেন। মিস্টার বেলাল কোম্পানির লভ্যাংশ গ্রহীতা, মালিক নয়। তুমি কি এই কথার সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। মিস্টার বেলাল কোম্পানির লভ্যাংশ গ্রহীতা মানে লাভ পায়, কিন্তু মালিক নয়, মানে প্রকৃত মালিক নয়। তুমি কি একমত? এটা দেখি আপনারা একমত কিনা, দেখি কে উত্তর দিতে পারেন। এটার সঠিক উত্তরটা কে দিতে পারেন? হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছেন অগ্রাধিকার শেয়ার। ভেরি গুড। যেমন হচ্ছে তাসনিয়া, মাহাদি, আনিসুর, এসে বলছে সাধারণ শেয়ার। আনিসুর না, অনেকেই ভুল দিয়েছেন। তবে রাকিবুল, শাহরিয়ার এরা ঠিক দিয়েছেন। হ্যাঁ, নুসরাত এরা ঠিক দিয়েছেন। ওকে, আমি বলি, এই যে বেলালের শেয়ারটা লভ্যাংশ নির্দিষ্ট, ভোট দিতে পারেন না, মানে এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার। মিস্টার বেলাল কোম্পানির লভ্যাংশ গ্রহীতা, হ্যাঁ তিনি শুধু লভ্যাংশ পাবেন নির্দিষ্ট হারে, কিন্তু প্রকৃত মালিক না, প্রকৃত মালিক নয়, কারণ ভোট দেওয়ার অধিকার পান না। তাহলে প্রকৃত মালিক হইলে কই? বরং আলাল হচ্ছে প্রকৃত মালিক। আলাল, কারণ আলাল হচ্ছে সাধারণ শেয়ার কিনছে। ওকে, শেষ। শেয়ার কি? মোট মূলধনের সমান ও ক্ষুদ্র অংশ। ক্ষুদ্র অংশ। বোনাস শেয়ার বলতে কি বোঝায়? নগদ লভ্যাংশের পরিবর্তে যে শেয়ার দেওয়া হয়। তারপর আসেন, মিস্টার সুমন সহ 20 জন বন্ধু মিলে তারা একটা শাপলা নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন। তারা যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করে। নিবন্ধনপত্র পেয়ে প্রতিষ্ঠানটি কার্যারম্ভ করতে পারল। মানে কি লাগে নাই? তাদের কার্যারম্ভ লাগে নাই। কার্যারম্ভের
অনুমতিপত্র লাগেনি, সরাসরি কাজ শুরু করতে পারছে। কিন্তু মূলধন বৃদ্ধির জন্য বাজারে শেয়ার বিক্রি করতে গিয়ে কোম্পানিটি আইনগত বাধার সম্মুখীন হলো, মানে বাজারে শেয়ার ছাড়তে পারতেছে না। এখন উদ্দীপকের শাপলা কোন ধরনের কোম্পানি? আমরা জানি যে সকল কোম্পানি বাজারে শেয়ার ছাড়তে পারে না এবং আপনার নিবন্ধনের পরেই কাজ শুরু করতে পারে, সেগুলো হচ্ছে প্রাইভেট, নট পাবলিক, প্রাইভেট। তাহলে এটা হবে প্রাইভেট। এটা জানি আপনাদের সবার ক্লিয়ার। ঋণপত্র কি? এটা হচ্ছে ঋণের দলিল, জামানতযুক্ত, জামানতবিহীন ঋণের দলিল, এগুলো মুখস্থ করে রাখবেন। ন্যূনতম মূলধন কেন বলতে কি বোঝায়? ওই যে কোম্পানি 5% মূলধন সংগ্রহ করতে হয় মোট মূলধনের খরচ নির্বাহ করার জন্য। এটা বলেন, উদ্দীপকে শাপলা কোম্পানিটি শেয়ার বিক্রয়ে কেন বাধার সম্মুখীন হলো? কারণ প্রাইভেট প্রতিষ্ঠান বাজারে শেয়ার ছাড়ার অনুমোদন রাখে না বা ছাড়তে পারে না। শুধুমাত্র পাবলিক কোম্পানি বাজারে শেয়ার ছাড়তে পারবে। আর প্রাইভেট প্রতিষ্ঠানের এই যে সদস্য যারা আছে, যে 20 জন, শুধুমাত্র তাদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে, বাজারে শেয়ার ছাড়তে পারবে না। এটা কি ক্লিয়ার কিনা জানান? তাহলে আমি পরের সৃজনশীলে যাব। দেখছেন, শাহরিয়ার, ভেরি গুড, নুসরাত, আলামিন, সবাই বলতে পারছেন। আচ্ছা, তারপরে আসেন আসলাম ও তার 40 জন বন্ধু মিলে মমতা স্পিনিং মিলস লিমিটেড নামে একটি কোম্পানি স্থাপন করেন। প্রতিষ্ঠানটি নিবন্ধন পাওয়ার সাথে সাথেই তারা ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। নিবন্ধনপত্র পাওয়ার পরেই কাজ শুরু করছেন, তাদের কার্যারম্ভের অনুমতিপত্র লাগে নাই। লাগেনি। আচ্ছা, তারে দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে সফলতা লাভ করে বর্তমানে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে তারা জনগণের কাছ থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেন। এখন বলেন, প্রথমে উদ্দীপকের মমতা স্পিনিং মিলস লিমিটেড কোন ধরনের কোম্পানি? এটা আপনারা প্রথমে বলেন। মমতা স্পিনিং মিলস লিমিটেড এর শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহে করণীয় সম্পর্কে মতামত দাও। কি করতে হবে, কি করলে তারা বাজারে শেয়ার বিক্রি করতে পারবে? মতামত দেন। দেখি এটা উত্তর কে দিতে পারেন, এদের উত্তর দেখি কে দিতে পারেন। ওকে, এবার দেখেন, যেহেতু তারা নিবন্ধন পাওয়ার সাথে সাথে কাজ শুরু করতে পারছে, তার মানে তারা প্রাইভেট। আর এটা হচ্ছে গ। আর ঘতে হবে তাদেরকে পাবলিকে রূপান্তর করতে হবে, প্রাইভেট প্রতিষ্ঠানকে পাবলিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। এই জন্য কি করতে হবে যেন? প্রাইভেট প্রতিষ্ঠানকে পাবলিকে রূপান্তর করার জন্য তাদেরকে প্রথমত সদস্য সংখ্যা যদি 7-এর কম হয় বাড়াইতে হবে, সাধারণ সভায় সিদ্ধান্ত পাশ করাইতে হবে, শেয়ার হোল্ডারদের মানে সাধারণ সভায় নিবন্ধকের নিকট
অনুমতি নেওয়া লাগবে, স্মারকলিপি পরিবর্তন করতে হবে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করতে হবে। ঠিক আছে, তাহলে প্রাইভেট কোম্পানিকে পাবলিকে রূপান্তর করার পরেই তারা তাদের এই শেয়ার বাজারে ছাড়তে পারবে। ওকে, এখানে একটু ঝামেলা আছে যে জনাব রুম্মন তার আরো 5 বন্ধুকে নিয়ে, তাই রুম্মন একজন, আরো 5 জন, মোট কয়জন? 6 জন। 6 জন নিয়ে কখনো পাবলিক লিমিটেড কোম্পানি হয় না, তাই এটা কি হবে? 100% প্রাইভেট। তবে এই প্রশ্নে একটু ঝামেলা আছে, এই জন্য আর এটা পুরোটা করাবো না, উত্তর হবে প্রাইভেট। ঠিক আছে, ওকে। আর পরবর্তীতে তারা করছে কি, সেটা বৃহৎ প্রতিষ্ঠানে সংযুক্ত করছে, মানে এই যে তারা জনগণের নিকট শেয়ার ছাড়ার কথা চিন্তা করছে। এই শেয়ার ছাড়তে চাইলে যেখানে জনগণের মালিকানা গ্রহণের সুযোগ থাকবে, তাহলে প্রাইভেট প্রতিষ্ঠানকে তাদের পাবলিকে রূপান্তর করতে হবে। বাস, একটু মাঝখানে ঝামেলা আছে কেন? তফসিল 1 এটা কিন্তু তারা গ্রহণ করতে পারে না, এটা শুধুমাত্র পারে হচ্ছে পাবলিক হইলে। কিন্তু এখানে প্রশ্নের মধ্যে ঝামেলা ছিল, এই জন্য দেখাবো না এটুকু। তো এইটুকু দেখালাম। রুম্মন এবং তার আরো 5 বন্ধু, মানে 6 জন, 6 জন হলে প্রাইভেট লিমিটেড। আর প্রাইভেটকে পাবলিক রূপান্তর করতে হবে জনগণের নিকট শেয়ার ছাড়তে চাইলে। এইটা আসে, এটা দেখি কে বলতে পারে। মিস্টার মোস্তফা এমন এক ধরনের শেয়ার ক্রয় করেছেন যার লভ্যাংশ সব থেকে আগে বণ্টিত হয়, অগ্রাধিকার পায়, কিন্তু তিনি এ ধরনের শেয়ারের কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। মানে কি, তিনি কোনো ভোট দেওয়ার অধিকার পান না, কিন্তু আগে লভ্যাংশ পান। পক্ষান্তরে মিস্টার লিটন এমন এক ধরনের শেয়ারের মালিক যার লভ্যাংশ বণ্টিত হয় অন্যান্য শেয়ারের পরে, কিন্তু মিস্টার লিটন কোম্পানির বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এমনকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার পরিচালক পদে প্রার্থী হবেন। তাহলে বলেন, মোস্তফা কোন শেয়ার কিনছেন, লিটন কোন শেয়ার কিনছেন? যেহেতু মোস্তফা আগে লভ্যাংশ পায় এবং ভোট দিতে পারে না, তার মানে এটা হচ্ছে অগ্রাধিকার। যেহেতু লিটন লভ্যাংশ পায় পরে কিন্তু ভোট দেওয়ার অধিকার পায়, সিদ্ধান্ত গ্রহণে মতামত দিতে পারে, সেটা সাধারণ। মিস্টার লিটনের অধিক মর্যাদাবান ও ক্ষমতাশালী, হ্যাঁ, কারণ মিস্টার লিটন হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার, এরা ভোট দেওয়ার অধিকার রাখে, পরিচালক হওয়ার যোগ্যতা রাখে, এজন্য এটা হচ্ছে অধিক মর্যাদাবান, এবং এরাই হচ্ছে প্রকৃত মালিক, কোম্পানির প্রকৃত মালিক হচ্ছে এরাই। বিবরণপত্র কেন তৈরি করা হয়? শেয়ার ক্রয়ের আহ্বান জানাইতে। শেয়ার ক্রয়ের আহ্বান কাকে? জনগণের নিকট। শেয়ার কি? মোট মূলধনের সমান ও ক্ষুদ্র অংশ, যেমন 100 100 100, এগুলো হচ্ছে শেয়ার। ওকে, এটা কি ক্লিয়ার কিনা জানান আমাকে। তাহলে আমি পরবর্তী শেয়ারে যাব, পরবর্তী সৃজনশীলে যাব, সরি। এই উত্তর কি বুঝে বুঝে দিতেছেন নাকি উল্টাপাল্টা উত্তর দিতেছেন? ইকবাল, নুসরাত, JS আলামিন, এরা বুঝতে পারছেন? ওকে, তারপর আসেন। সোহেল MBA পাশ করার পর 5 বন্ধুকে, সোহেল প্লাস 5 বন্ধু, মোট 6 জন। ওকে, রাজশাহী টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রথম অবস্থায় প্রতিষ্ঠানটির মোট মূলধনের পরিমাণ ছিল 10 কোটি টাকা। তাদের সঠিক পরিচালনার ফলে প্রতিষ্ঠানটি দ্রুতই সফলতা লাভ করে। সোহেল ও তার বন্ধুরা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়, মানে বড় করবে। তারা নজেরা প্রতিষ্ঠানে আর অর্থ দিতে পারবেন না এবং সদস্য সংখ্যা বাড়াতে চান না। এমত অবস্থায় তাদের মূলধনের প্রয়োজন। এখন দেখো, তারা কি তারা নিজেরা প্রতিষ্ঠানে আর অর্থ দিতে পারবেন না, মানে টাকা দিতে পারবেন না, এবং সদস্য সংখ্যা বাড়াতে চান না। 6 জন, 6 জনই থাকতে চান। এখন কি করতে হবে?
রাজশাহী টেক্সটাইল কোন ধরনের কোম্পানি? 100% প্রাইভেট। ওকে, প্রাইভেট, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকের প্রতিষ্ঠানটি কিভাবে মূলধন সংগ্রহ করতে পারবে? তারা নিজেরা শেয়ার প্রতিষ্ঠানে আর অর্থ দিতে পারবেন না এবং সদস্য সংখ্যাও বাড়াইতে চান না, তাহলে তো প্রাইভেট। তো প্রাইভেট প্রতিষ্ঠানকে যদি তারা বাজারে তো শেয়ার ছাড়তে পারবে না, ঋণপত্র ছাড়তে পারবে না, নিজেদের মধ্যে কি করতে হবে? কারো কাছে নিজেদের মধ্যে ওই সদস্যদের মধ্যে ঋণপত্র বিক্রি করতে হবে। ঋণপত্র কারো একজন থেকে ঋণ নিতে হবে, এই 6 জনের মধ্যে থেকে কারো একজনকে ঋণ দিতে হবে। ঋণ বাইরের কারো থেকে ঋণ নিতে পারবে না, শুধু এই 6 জনের মধ্যে কেউ একজন ঋণ দিবে। ঋণ নিতে হবে, প্রতিষ্ঠানকে ঋণপত্র সংগ্রহ করতে হবে, তবে সদস্যদের বাইরে কেউ পারবে না, ঠিক আছে। এছাড়ার উপায় নেই, তাদের মূলধন সংগ্রহের উপায় আছে কোনো উপায় নেই, কারণ তারা তো আর সদস্য সংখ্যা বাড়াবেন না। 6 জনের চেয়ে না বাড়াইলে তার ব্যবসাটা সম্প্রসারণ করতে চাবেন, 6 জনের না বাড়াইলে তো পাবলিক হইতে পারবে না, 7 জনের কম। যোগ্যতা সূচক শেয়ার কেন ক্রয় করা হয়? এই যোগ্যতা সূচক, আপনি যদি একটি কোম্পানির পরিচালক হইতে চান, আপনাকে 100% যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে 2 মাসের মধ্যে। যোগ্যতা সূচক শেয়ার হচ্ছে আপনার যারা কোম্পানির পরিচালক হইতে চান তাদের জন্য এই শেয়ার কেনা বাধ্যতামূলক, অর্থাৎ পরিচালকের জন্য। পরিচালক। ওকে, লাস্ট, সাইফুল সাহেবের নিজের হাতে গড়া প্রতিষ্ঠান মিলেনিয়াম ফার্নিচার। 15 বছর আগে তিনি একাই প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন, পরে আরো 6 জন ব্যক্তির সমন্বয়ে সাইফুল প্লাস 6 জন, মোট 7 জন আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিষ্ঠানটি কোম্পানিতে রূপান্তর করেন। জনগণের নিকট শেয়ার বিক্রি করে সংগৃহীত মূলধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেক বিস্তৃত হয়েছে। উদ্যোক্তাদের মধ্যে সাইফুল সাহেব ছাড়া বাকি সবাই শেয়ার বিক্রি করে চলে যান। সাইফুল রয়ে গেছে, আর বাকি যে 6 জন তারা চলে গেছে। ওকে, আচ্ছা, এখন দেখেন স্মারকলিপি কি? মূল দলিল, কোম্পানির মূল দলিল। তফসিল 1 কখন ব্যবহার করা হয়? এটা পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক কোম্পানি শুধুমাত্র তফসিল 1 ঘোষণা করতে পারবে কিসের পরিবর্তে? পরিমেল নিয়মাবলীর পরিবর্তে। পরিমেল নিয়মাবলী, যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, এর পরিবর্তে। কেউ যদি পরিমেল নিয়মাবলী তৈরি করতে না চায় তখন তফসিল 1 ঘোষণা করতে পারে পাবলিক কোম্পানি। এটাই পরিমেল নিয়মাবলীর বিকল্প দলিল। উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন প্রকৃতির কোম্পানি? তারা জনগণের নিকট শেয়ার বিক্রি করছে, তাহলে পাবলিক। হ্যাঁ, কারণ শেয়ার বিক্রি করতে পারছে। আচ্ছা, এরপরে কি আছে? উদ্যোক্তাদের বেশিরভাগ শেয়ার বিক্রি করা সত্ত্বেও প্রতিষ্ঠানটি চলমান থাকার মূল কারণটি বিশ্লেষণ করো। যে কিছু লোক চলে গেছে, চলে যাক, স্বেচ্ছা চলে গেলে কি ব্যবসা বন্ধ হয়ে যাবে বাটা কোম্পানির? না, তাহলে চিরন্তন অস্তিত্ব, এটা হচ্ছে চিরন্তন অস্তিত্ব, সহজে বিলুপ্ত হয় না। চিরন্তন অস্তিত্ব কাকে বলে? যা সহজে বিলুপ্ত হয় না। স্বেচ্ছা চলে যাক, নাদমুসা চলে যাক, তাও এনসিসি চলবে। কেন? কারণ চিরন্তন অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান হইলে কোনো একজন সদস্য চলে গেলেও কোম্পানি বিলোপ সাধন হয় না। কালকে যদি অ্যাপেক্স কোম্পানির মালিক মারা যায়, অ্যাপেক্স জুতা বন্ধ করে দিবে বেচা? না। এটা হচ্ছে চিরন্তন অস্তিত্বের অধিকারী, সহজে বিলুপ্ত হয় না, কারো মৃত্যুতে সমস্যা নাই, কেউ চলে গেলে সমস্যা নাই, কেউ শেয়ার বিক্রি করলে সমস্যা নাই। এটা হচ্ছে কোম্পানির চিরন্তন অস্তিত্ব সম্পন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, ওকে। হ্যাঁ, শাহরিয়ার শ্রাবণ আকাশ, ভেরি গুড। ভেরি গুড, এটা হচ্ছে আসলে চিরন্তন অস্তিত্ব হবে। ও আরেকটা দেখি আছে আবার, লাস্ট। মেসার্স আলফা লিমিটেড একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানি,
এর 50 কোটি টাকার সাধারণ শেয়ার মূলধন সহ মোট শেয়ার মূলধন 70 কোটি টাকা। কোম্পানির পরিচালক হতে কমপক্ষে 6% শেয়ারের মালিকানা থাকতে হবে। এ মর্মে প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ দলিলে উল্লেখ করেন। বহুদিন বিদেশে চাকরি করে দেশে ফিরে জনাব রাকিব এই কোম্পানির 6 কোটি টাকা শেয়ার ক্রয় করেন। তিনি বিনিয়োগকৃত মূলধনের বিপরীতে প্রতি বছর কোম্পানির নিকট 10% হারে লভ্যাংশ পান। সামনে নির্বাচনে কোম্পানির পরিচালক হতে তিনি আগ্রহী। আচ্ছা, ভালো করে পেজটা দেখেন। এই যে রাকিব, তিনি 6 কোটি টাকার লভ্যাংশ কিনছেন, সাধারণ শেয়ার কিনছেন, এবং তিনি প্রতি বছর এই যে কোম্পানির প্রতি বছর নিকট থেকে 10% হারে লভ্যাংশ পান, নির্দিষ্ট আছে। ওকে, দেখেন পাবলিক লিমিটেড কোম্পানি কি যারা বাজারে শেয়ার ছাড়তে পারে? পাবলিক লিমিটেড কোম্পানিকে অতিরিক্ত কোন দলিলটি সংগ্রহ করতে হয়? কার্যারম্ভের অনুমতিপত্র, যেটা প্রাইভেট কোম্পানি লাগবে না। উদ্দীপকে কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এটা দেখি কে বলতে পারেন যে কোন দলিল, এই যে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? যে 6% শেয়ারের মালিকানা থাকতে হবে এমন প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ দলিলে কোন গুরুত্বপূর্ণ দলিল? যেটা হচ্ছে কোম্পানির ফার্স্ট দলিল। এটা আপনারা বলেন। তুমি কি মনে করো জনাব রাকিব কোম্পানির পরিচালক হতে পারবে? বলেন, এটা আপনারা বলেন, হ্যাঁ নাকি না। দেখি কে বলতে পারেন, কারণটা সব বলবেন। উল্টাপাল্টা উত্তর দিবেন না, সঠিকভাবে বলেন। ওকে, অনেকে বলছেন পরিমেয় নিয়মাবলী, অনেকে বলছেন স্মারকলিপি। ওকে, এদিকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ দলিল যেখানে উল্লেখ আছে শেয়ারের কথা, সেটা হচ্ছে প্রধান দলিল, এটা হচ্ছে স্মারকলিপি। ঠিক আছে, ওকে, এখানে উল্লেখ আছে যে কতটুকু শেয়ার ক্রয়ের সীমা, কিন্তু পরিচালক হতে হলে কতটুকু শেয়ার কিনতে হবে। আচ্ছা, এরপর আসেন, তুমি কি মনে করো জনাব রাকিব কোম্পানির পরিচালক হতে পারবে? এটা কোম্পানির পরিচালক হতে পারবে না, কারণ তারটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, কারণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পান কোম্পানি হতে। ঠিক আছে, তিনি পারবেন না। বুঝতে পারছেন? কারণ অগ্রাধিকার শেয়ার হোল্ডার পরিচালক হওয়ার যোগ্যতা রাখে না। ক্লিয়ার? ইয়েস, শাহরিয়ার শাওন উত্তর দিয়ে দিছে, ভেরি গুড। এইবার আমাদের সৃজনশীল শেষ। কি ব্যাপার, এত সৃজনশীল দিতেছি নাকি? সবাই তো বিরক্ত হয়ে যাচ্ছেন। মিসেস আরিয়া 2015 সালে তার 4 বন্ধু, আরিয়া প্লাস 4 বন্ধু, মোট 5 জন একটি কোম্পানি গঠন করেন। অতি সম্প্রতি তারা গাজীপুরে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করেন। ক্রেতা ও ভোক্তার চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটি মানসম্মত গার্মেন্টস পণ্যসামগ্রী উৎপাদন করে আসছেন। তারা 2020 সালে 20% স্টক ও 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেন। স্টক লভ্যাংশ প্লাস নগদ লভ্যাংশ। প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন, যাতে বৃহদায়তন প্রতিষ্ঠানে উৎপাদনের সুবিধা পাওয়া যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় তারা জনগণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সরবরাহের সিদ্ধান্ত নেন। উদ্দীপকে প্রথম পর্যায়ের উল্লেখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? প্রথম পর্যায়ে হচ্ছে প্রাইভেট, কারণ 5 জন সদস্য কখনো পাবলিক হয় না। পরিবর্তিত সিদ্ধান্ত প্রতিষ্ঠানকে বেগবান করবে, হ্যাঁ, কারণ তারা অলরেডি এই যে প্রাইভেট থেকে পাবলিক হয়ে গেছে, সম্প্রসারণ করতে গেছেন না, এজন্য কি করছে, সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে তারা প্রাইভেট থেকে পাবলিকে রূপান্তর হয়েছে,
এখন তারা জনগণের নিকট শেয়ার বিক্রি করতে পারবে। এই ক্ষেত্রে তারা অতিরিক্ত মূলধনের সরবরাহের সিদ্ধান্ত নেন, তাহলে পারবে। ঠিক আছে। আর এই যে শেয়ারটা স্টক লভ্যাংশ, এটা কিন্তু বোনাস শেয়ার, যদি এটা বলে নাই প্রশ্নে, বললে এটা হয়তো বোনাস শেয়ার। আর কোম্পানির সসীম দায় বলতে কি বোঝায়? যতটুকু মূলধন ততটুকু দায়, মূলধনের সমান হচ্ছে দায়, বেশি দায় বহন করতে হয় না। এটাকে আমি বুঝাইতে পারছি? আর সৃজনশীল নাই, অনেকগুলো বুঝাইলাম। তারপরেও যদি এই অধ্যায়ে সৃজনশীল ভুল হয়, খবর আছে। প্রথমে প্রাইভেট, পরে সেটা রূপান্তর করছে। এই যে দেখেন, প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন যাতে বৃহদায়তন উৎপাদন সুবিধা পাওয়া যায়। এরপর ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় তারা ব্যাংক ঋণ নিচ্ছে। ওকে, নিতে পারবে, সমস্যা নাই। সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে? যেন আমি শিখাইছিলাম, শহীদ কোম্পানি 3টা ছোট ছোট কোম্পানির মালিকানা কিনে নিল। আসমা কোম্পানির মালিকানা কিনে নিল, সালমা কোম্পানির মালিকানা কিনে নিল, মিম কোম্পানির মালিকানা কিনে নিল। তাহলে আমরা বলতে পারি কি, এটা হোল্ডিং আর এটা হচ্ছে সাবসিডিয়ারি। তাহলে আমাকে বলেন এটা কি হবে উত্তর? সাবসিডিয়ারি কোম্পানি অন্য কোম্পানিকে নিয়ন্ত্রণ করে না। সংসদ দ্বারা গঠিত, তাহলে বিধিবদ্ধ। বিদেশি কোম্পানি, তাও না। এইটা অন্য কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয়। শহীদ কোম্পানি দ্বারা সাবসিডিয়ারি কোম্পানি নিয়ন্ত্রিত হয়, কারণ এদের 51% বা তার শেয়ার, বেশি শেয়ারের মালিক হচ্ছে শহীদ কোম্পানি। বুঝে উত্তর দিয়ে, হ্যাঁ। ওকে, তারপর আসেন, কোম্পানির অভ্যন্তরীণ পরিচালকদের ক্ষমতা, কর্তৃত্ব, সম্পর্ক কিসের দ্বারা নির্ধারিত হয়? অভ্যন্তরীণ বলেছে, তার মানে সেকেন্ড দলিল, যেখানে অভ্যন্তরীণ বিষয় লেখা থাকে। পরিমেল বন্ধর আরেকটা নাম হচ্ছে স্মারকলিপি। অনেকে এটা ভুল করতে পারে, অনেকে মনে করতে পারে এটা মনে হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। না, এটা তো জনগণ শেয়ার ক্রয় বিক্রি করার জন্য, শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য আহ্বান করে, বিবরণপত্রের বিকল্প বিবৃতি, তাও না। ঠিক আছে। কোম্পানির অভ্যন্তরীণ পরিচালকদের ক্ষমতা পরিমেল নিয়মাবলীর মাধ্যমে লেখা থাকে, যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। ওকে, তারপর আসেন, কোনটি হাইব্রিড শেয়ার নামে পরিচিত? হাইব্রিড, যে শেয়ারে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য বিদ্যমান, বন্ডের বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন সাধারণ শেয়ারের মতো মালিকানা পায়, বন্ডের মতো নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। তাকে কোন ধরনের শেয়ার বলে? এটা আসে পরীক্ষায়, হ্যাঁ। তাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। আচ্ছা, ভেরি গুড। অনেকেই পেরেছেন। তারপরটা দেখি, কোম্পানির মালিক হচ্ছেন কারা? ঋণদাতারা, এরা পাওনাদার। ব্যবস্থাপনা পরিচালক, এরাও না। প্রতিনিধি না। পরিচালনা পর্ষদ, এরা প্রতিনিধি। তবে প্রকৃত মালিক হচ্ছে এরা, শেয়ার হোল্ডাররা। কোম্পানির মালিক পরিচালনা পর্ষদরা পরিচালনা করে, কিন্তু মালিক হচ্ছে এরা, মূল তো প্রকৃত মালিক শেয়ার হোল্ডাররা, সাধারণ আর অগ্রাধিকার শেয়ার হোল্ডার। তারপর আসেন, একটি পাবলিক লিমিটেড কোম্পানির কমপক্ষে কতজন পরিচালক থাকতে হয়? আমরা জানি পরিচালক কথা বলছে, কি বলছে? পরিচালক, সদস্য না, পরিচালক। প্রাইভেট কোম্পানির সর্বনিম্ন পরিচালক 2 জন, পাবলিক কোম্পানির সর্বনিম্ন পরিচালক 3 জন। যদি বলতো সদস্য,
সেক্ষেত্রে প্রাইভেটের সদস্য 2 জন সর্বনিম্ন, পাবলিকের সদস্য 7 জন সর্বনিম্ন। ঠিক আছে, এটা বুঝাই দিলাম। সদস্য আর পরিচালক এক জিনিস না। তাহলে কি হবে? পাবলিক তাহলে 3 জন। অনেকে এটা মনে করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আসেন, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ শেয়ার মালিকের সংখ্যা কতজন? পাবলিক 7 থেকে অসীম, মানে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, তাই না? পাবলিক হইলে শেয়ার মালিক শেয়ারের সংখ্যা দ্বারা সীমিত। 50, 2, 20 আইন দ্বারা সীমিত না, শেয়ারের সংখ্যা দ্বারা সীমিত। এটা অ্যাডমিশনের প্রশ্ন, কিন্তু এগুলো আপনারা এখন থেকে আপনাদের অ্যাডমিশনে পড়া কিছু টাস্ক লাগাতে রাখতেছি যারা মানে হায়ার এডুকেশন করবেন। তারপর আসেন, কোনটি সংবিধিবদ্ধ কোম্পানির উদাহরণ নয়? সংবিধিবদ্ধ কোম্পানি কাকে বলে? রাষ্ট্রপতি, সংসদ বা সংবিধানের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত হয়, বিশেষ আদেশে। যেমন এখানে কোনটি সংবিধিবদ্ধ কোম্পানির উদাহরণ নয়? বাংলাদেশ ব্যাংক সংবিধিবদ্ধ, ওয়াসা সংবিধিবদ্ধ। তো সবগুলো না নিয়ে এই অপশনটা নেওয়া যায়, শিল্প ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, যদি এটা সংবিধিবদ্ধ না, বিশেষায়িত। আবার অনেক জায়গায় উত্তর এটাও দিচ্ছে, তবে এটা একটু বেশি উত্তরটা, শিল্প ব্যাংক সংবিধিবদ্ধ নয়। এছাড়া রাজুক, বিটিবি, রাজুক এটা সংবিধিবদ্ধ, টিসিবি সংবিধিবদ্ধ, জীবন বীমা কর্পোরেশন সংবিধিবদ্ধ, জীবন বীমা কর্পোরেশন যেটা। তারপরে হচ্ছে আরো সংবিধিবদ্ধ কোম্পানি হচ্ছে যেমন জীবন বীমা বিশেষায়িত দেশে রাজুক, বিটিবি, রেলওয়ে, এগুলো হচ্ছে বিধিবদ্ধ, বাংলাদেশ বিমা এরকম। বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? নগদ লভ্যাংশের পরিবর্তে, আপনি নগদ লভ্যাংশ দিবেন, তার পরিবর্তে বোনাস শেয়ার দেওয়া হয় পরিচালকদের মধ্যে না, শেয়ার হোল্ডারদের মধ্যে। বোনাস শেয়ার কিসের? নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ শেয়ার, শেয়ার। আচ্ছা, বাংলাদেশে কোম্পানি আইন প্রবর্তিত হয় কত সালে? দেখে এটা কে বলতে পারে? আমরা জানি অংশীদার আইন 1932। তাহলে কোম্পানি আইন কত? সহজ প্রশ্ন দেখে অনেকে উত্তর দিতে পারছেন 1994 সাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আসি, কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈধ দলিল। অভ্যন্তরীণ মানে ভিতরের, এটা হচ্ছে পরিমেল নিয়মাবলী, এটা হচ্ছে প্রধান দলিল, এটা হচ্ছে নিবন্ধনপত্র, জন্ম সনদ, এটা হচ্ছে শেয়ার করে আহ্বান জানায়। তাহলে কোনটা হবে? এটা উত্তর হবে কোনটা? পরিমেল নিয়মাবলী। তারপর আসেন, একটি কোম্পানির 2টি বার্ষিক সাধারণ সভার মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত মাসের মধ্যে হতে পারবে না? অ্যানুয়াল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং, এগুলো হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং মানে বার্ষিক সাধারণ সভা। 2টা বার্ষিক সাধারণ সভা, এক বছর একটা, 12 সালে একটা। যেমন 2025 সালে জানুয়ারি মাসে একটা মিটিং হয়েছে, সভা হয়েছে। 2026 সালে অবশ্যই মার্চের মধ্যে করতে হবে। কেন? 15 মাসের বেশি হইতে পারে না। দুটি বার্ষিক সাধারণ সভার মধ্যে ব্যবধান 15 মাস, এর বেশি হইতে পারবে না। ঠিক আছে, এর বেশি হওয়ার সুযোগ নাই, 15 মাস। এটা মাথায় রাখতে হবে, এটা অনেক জটিল প্রশ্ন,
কোম্পানি সভা থেকে আসছে। মিস্টার রশিদ স্কোয়ার ফার্মার 100 টাকা মূল্যমানের, কয় টাকা? 100 টাকা, 100টি শেয়ার প্রিমিয়াম সহ 200 টাকায় ক্রয় করলেন। তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? প্রিমিয়াম যত টাকা হোক দেখার বিষয় না, 100 টাকা হচ্ছে নামিক মূল্য, সে কত টাকাতে কিনছে দেখার বিষয় না। তো মোট কত হলো? 10,000 টাকা। এটা হচ্ছে তার দায়, মূলধন পর্যন্ত, মূলধন এই 10,000 টাকা, 20,000 না। যত শেয়ার কিনছে, একটা শেয়ার দাম যত টাকা করে, বাস গুণফল, প্রিমিয়াম দেখবার দরকার নাই। আচ্ছা, কোন ব্যবসা চিরন্তন অস্তিত্ব আছে? এত অনেকবার বুঝাইছি, কোম্পানি সংগঠনের চিরন্তন অস্তিত্ব আছে, সহজে বিলুপ্ত হয় না, সহজে বিলুপ্ত হয় না। ওকে, রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি, শুধু রাষ্ট্রপতি না, সংসদ, সংবিধান, এদের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত হয়, বিধিবদ্ধ কোম্পানি। হ্যাঁ, আর ব্রিটিশ রাজা রানীদের অধ্যাদেশ বলে গঠিত হইতো সনদপ্রাপ্ত। তারপর আসেন, ব্লু চিপ কোম্পানি হচ্ছে নামকরা প্রতিষ্ঠানের শেয়ার, নামকরা প্রতিষ্ঠানের শেয়ার, এগুলো হচ্ছে শেয়ার বাজারে বিষয়। এটা আপনারা বুঝবেন না, অ্যাডমিশনে গেলে হয়তো বুঝবেন, শেয়ার বাজারের বিষয়, এই জন্য আপনাদের বলে দিচ্ছি ব্লু চিপ। যৌথ মূলধনী ব্যবসায়ে পর্ষদের পরিচালক বৃন্দকে নির্বাচন করেন কে? মানে পরিচালনা পর্ষদ, পরিচালনা পর্ষদ, তাদের নির্বাচন করেন কে? ধরেন আপনার শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার আছে 3,000 বা 30,000, তাদের থেকে আপনি 10 জন পরিচালক নির্বাচন করছেন, 10 জন, ঠিক আছে, ভোট দেওয়ার মাধ্যমে। এটা হচ্ছে শেয়ার হোল্ডাররা নির্বাচন করে, পরিচালনা পর্ষদ নির্বাচন করে কারা? শেয়ার হোল্ডাররা, ভোট দেওয়ার মাধ্যমে, সরকার না, কর্মী না, ক্রেতারা না। ওকে, যদি পি কোম্পানি কিউ কোম্পানির 70% শেয়ার ক্রয় করে, পি কোম্পানি কিনছে কিউ কোম্পানির 70% শেয়ার কিনে নিয়ে গেছে, তাহলে পি কোম্পানি কোনটা? পি হচ্ছে হোল্ডিং, কিউ হচ্ছে সাবসিডিয়ারি। অপশনটা দিতে ভুল হয়েছে, দেখা দরকার নাই। হ্যাঁ, এটা অপশন দিতে ভুল হয়েছে, ঠিক আছে। তারপরে আসি আমরা, হ্যাঁ, বিবরণ পত্র মানে শেয়ার, জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানানো হয়, জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানানো, যেটা শুধু করে থাকে হচ্ছে পাবলিক। বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রচার করতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট পারে না, এক মালিকানা, বীমা, এরা কেউ পারে না। শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রকাশ করতে পারে। কোম্পানির মূলধনের প্রতিটি অংশকে কি বলা হয়? ওই যে শেয়ার দেখছেন না, শেয়ার, এটা ধরেন আপনার মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা, এটা হচ্ছে টাকা, আর এটা হচ্ছে শেয়ার। কয়টা শেয়ার দেখেন, 100 টাকা করে শেয়ার হচ্ছে 10,000 শেয়ার, এই 10 টাকা করে হচ্ছে
মূলধন, মোট মূলধনের সমান ও ক্ষুদ্র অংশ। সমান ও ক্ষুদ্র অংশ, এটা হচ্ছে শেয়ার। ঠিক আছে। আর স্টক হচ্ছে কোম্পানির মূলধনের প্রতিটি অংশ, শেয়ার। তো শেয়ার তো আমাদের এই শেয়ার তো এখানে অপশনে নাই। স্টক হচ্ছে অসমান, এখানে সমান অসমান বলেন নাই, তবে এটা হচ্ছে শেয়ার। অসমান হচ্ছে এরকম 100 টাকা হইতে পারে, 200 টাকা হইতে পারে, 300 টাকা হইতে পারে, এটা হচ্ছে স্টক। আর এই যে শেয়ার হচ্ছে মোট মূলধনের প্রতিটি অংশ হচ্ছে শেয়ার, সমান হলে শেয়ার আর অসমান হচ্ছে স্টক। আবার বলছি, এটা হচ্ছে শেয়ার, যেমন 100 করে, এটা শেয়ার। অসমান ও ক্ষুদ্র অংশ, এটা হচ্ছে স্টক। দুটার পার্থক্য বুঝতে পারছেন? স্টক যেমন একটা দাম 110 টাকা, একটা দাম 100 টাকা, একটা দাম 130 টাকা, একটা দাম 205 টাকা বা 250 টাকা, এগুলো হচ্ছে স্টক। শেয়ার আর স্টকের পার্থক্য এইটুকুই। তারপর আসেন, ডিবেঞ্চার ইস্যু করা হয়, এটা হচ্ছে ঋণপত্র, জামানতবিহীন দলিল। ডিবেঞ্চার দাম আছে 10,000 টাকা, এটা চাইলে 10,000 টাকা ইস্যু করা যায়, চাইলে 9,800 টাকা ইস্যু করা যায়, চাইলে 11,000 টাকা ইস্যু করা যায়, সবগুলোই রাইট। মানে শেয়ারের মতো শেয়ারও সমহার, অধিহার, অবহার 3 ভাবে ইস্যু করা যায়, ডিবেঞ্চারও 3 ভাবে ইস্যু করা যায়। ওকে, তারপরে আসি আর তিনটা প্রশ্ন আছে। কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস কম সময়ের জন্য? সাধারণ শেয়ার দীর্ঘমেয়াদী, ডিবেঞ্চার দীর্ঘমেয়াদী, অগ্রাধিকার শেয়ার দীর্ঘমেয়াদী, ট্রেজারি বিল এটা সরকার কর্তৃক ইস্যু করে, সরকার, স্বল্পমেয়াদী। তাহলে ট্রেজারি বন্ড দীর্ঘমেয়াদী, ট্রেজারি বন্ড এটা দীর্ঘমেয়াদী। আর ট্রেজারি বিল সাধারণত 90 দিনের জন্য করা হয়। শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা হয়, যদি আপনি শেয়ার কিনেন তাহলে আপনি কি সংগ্রহ করবেন? ক্যাপিটাল, মূলধন সংগ্রহ করতে পারবেন শেয়ারের মাধ্যমে। শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা হয় মূলধন। অর্থ সংস্থানের বাহ্যিক উৎস নয়, মানে ভিতরের উৎস কোনটা? ভিতরের। বোনাস শেয়ার, ঋণপত্র, অবলেখক, ধার। বোনাস শেয়ার ভিতরের, বাইরে বাইরে বাইরে। ঠিক আছে, ভিতরে হচ্ছে বোনাস শেয়ার, আর এগুলো হচ্ছে বাইরে, ঋণপত্র, অবলেখক, ধার নেওয়া বাইরে। শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে কি পায়? আপনি যদি শেয়ার কিনেন, যেমন স্বইচ্ছা শেয়ার কিনছে, তাহলে তিনি পাবেন হচ্ছে লভ্যাংশ। আর কেউ যদি বন্ড কিনে বা ঋণপত্র কিনে তাহলে পাবে হচ্ছে সুদ। সুদ পায় বন্ড কিনলে, লভ্যাংশ পায় শেয়ার কিনলে। কষ্ট হয়ে গেছে, অনেক বড় অধ্যায় তো, আর অনেক টপিকস। ঠিক আছে, আমার শরীরটা আজকে একটু ভালো ছিল না, তারপরে নিয়ে নিচ্ছি। কারণ এখান থেকে এইচএসসি পরীক্ষায় 2টা সৃজনশীল আসবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। ওকে, আর কথা না বলি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।